নমস্কার, আমরা কাউন্টার শট বাংলা ভাষায় সিনেমা নিয়ে লেখালেখি এবং ক্রিটিক্যাল চর্চার একটি ওয়েব পোর্টাল। সম্প্রতি আমরা ইউটিউব এবং স্পটিফাইতে পডকাস্ট প্রযোজনাও শুরু করেছি। এই পডকাস্ট সিরিজে আমরা কথা বলছি বিভিন্ন ফিল্ম মেকার এবং ফিল্ম মাধ্যমটির সঙ্গে জড়িত বিভিন্ন মানুষজনদের সঙ্গে। মাঝে একটা লম্বা বিরতির পর আমরা আজ আবার একটি নতুন পডকাস্ট এনে হাজির করেছি আপনাদের কাছে। আমি লাবণ্য, কাউন্টার শটের সম্পাদক। এই পডকাস্টের সূত্রেই কাউন্টার শটের প্রথম দেশের বাইরে পা। দেশটির নাম বাংলাদেশ। কাঁটাতারের ঠিক এদিকে থাকা এপার বাংলার সঙ্গে এর সম্পর্ক ঐতিহাসিকভাবেই অত্যন্ত গভীর। তাই এপার বাংলার শিল্প যেমন ওপার বাংলায় প্রভাব বিস্তার করে, তেমন ওপার বাংলার গান, কবিতা, নাটক, সিনেমাও এপার বাংলায় ছাপিয়ে পড়ে প্লাবনের মতো। আজকে আমাদের অতিথি বাংলাদেশের চিত্র পরিচালক মেজবুর রহমান সুমন। আপনাদের হয়তো মনে থাকবে, বছর কতক আগে এপার ওপার দুই বাংলাতেই সাড়া ফেলে দেয় মেজবুর রহমান সুমন পরিচালিত হাওয়া চলচ্চিত্রটি এবং জনপ্রিয় হয় এই হাওয়া চলচ্চিত্রের বিভিন্ন গান। তবে সুমন কেবলই চলচ্চিত্র নির্মাতা নন, তিনি একজন বিজ্ঞাপন শিল্পী এবং বাংলাদেশের ব্যান্ড মেঘদলের কণ্ঠশিল্পী ও অন্যতম ফাউন্ডার মেম্বার। নিভৃতে থাকতে ভালোবাসার সুমন আমাদের সাথে প্রায় 2 ঘন্টার খোশমেজাজি গল্প জুড়েছেন এই পডকাস্টে। আজ রইল আমাদের এই দীর্ঘ আড্ডার প্রথম পর্ব। এই মুহূর্তে মূলত হাওয়া ছবির জনপ্রিয়তার জন্যই আপনাকে অনেক বেশি লোক চেনে। মানে মেঘদলের জন্য অনেকে চিনতো এর আগে, বাট হাওয়া ছবির জনপ্রিয়তার জন্য আপনাকে অনেকে চেনে। কিন্তু ফিল্ম মেকিংটাই আপনার একমাত্র পরিচয় না। আপনি একই সাথে কবিতা লেখেন, আপনি একই সাথে ছবি আঁকেন, গ্রাফিক্সের কাজ করেন, অ্যাডভার্টাইজমেন্ট প্রডিউস করেন, মিউজিকের কাজ করেন। তো আমি আপনাকে ইন্ট্রোডিউস করতে চাই না, আপনি নিজেকে ইন্ট্রোডিউস করুন। আপনি কিভাবে নিজেকে ইন্ট্রোডিউস করতে চান? মানে এত কিছু করি, এটা আমি নিজেই আস্তে আস্তে আবিষ্কার করেছি আর কি। এত কিছু করার কোনো ইচ্ছা কখনোই ছিল না। যেটা হয় যে মানুষের তো অনেক ধরনের করার ইচ্ছা, সেই স্বল্প জীবনে অনেক কিছু করে ফেলার বাসনা হয়। ছোটবেলায় প্লেন চালাইতে ইচ্ছা হয়, ডাক্তার হতে ইচ্ছা হয়, পাইলট হতে ইচ্ছা হয়। অল্প কিছু মানুষ আছে যাদের কবি হতে ইচ্ছা হয়, ছবি আঁকতে ইচ্ছা হয়, গান গাইতে ইচ্ছা হয়, কিংবা কৃষিকাজ করতে তো ইচ্ছাই হয় না। যাই হোক, এরকম অনেক কিছু ইচ্ছা হয় মানুষের। এইরকম ইচ্ছার ভেতর দিয়ে মনে হয় আমি বড় হয়েছি। যেটা আমার নানা কিছু ইচ্ছা হতো, সেটা ছোট ছোট করে করতে চাইতাম। করতে করতে একটা সময় এসব মনে হয়েছিল যে আমি ফাইন আর্টসে করতে চাই। সেটা করতে চাইতে যে আমার কিছু বন্ধু বান্ধবের সাথে পরিচয় হয়, আমার মতো কিছু চিন্তার মানুষ আমি পেয়ে যাই। সেখান থেকে মেঘদল শুরু। সত্যি কথা বলতে, আমি যখন স্কুলে পড়ি তখন আমি কিছু মানুষের গান শুনে আমার ভিন্ন চিন্তা বলবো কিনা, কিন্তু সেটা না বলে বলতে পারি আমার কোনো একটা চিন্তা তৈরি হয়। সেটা হচ্ছে মহিলার ভাবগুলির গান শুনে, কবি সুমনের গান শুনে আমি নিজেকে আবিষ্কার করতে থাকি বলা যেতে পারে। যে আমি ভাবতে থাকি, আচ্ছা গান এরকম হতে পারে। এমন না যে আমার সিনেমা বানানোর ইচ্ছা ছিল। আমি কখনো লেখালেখি করতে চেয়েছিলাম, আমার কাছে মনে হচ্ছিল আমি কবি হতে চাই। ছোটবেলায় পেইন্টার হওয়ার ইচ্ছা ছিল, কারণ আমি অনেক ছোট বয়স থেকে ছবি আঁকতাম। তো ওই যে বললাম যে কিছু বন্ধুর সাথে পরিচয় হয় যারা আমার মতো এরকম গান লেখে, কবিতা লিখতে চায়, ছবি আঁকে। তো এই ফাইন আর্টসে পড়ার সময় আমার ওই যে শিবু কিংবা উজ্জ্বল কিংবা আরও আমার মেঘদলে যারা যারা বন্ধু, শোয়েব, কিপ্রিয়া, ওদের সাথে আমার বন্ধুত্ব হয়। সেই বন্ধুত্বের ভেতর দিয়ে আমরা একটা ব্যান্ড করে ফেলি, নাম হয়ে যায় মেঘদল। তো পুরো স্টুডেন্ট লাইফের ওই টাইমটা আমরা ছবি আঁকাটা বাদ দিয়ে দিলাম, যেটার জন্য আমরা ইউনিভার্সিটিতে ঢুকলাম।
সেটা বাদ দিয়ে আমরা গানে মজে গেলাম। আমি আগে থেকে গান লিখতাম, বাট তখন একেবারে পুরো দস্তুর একটা ব্যান্ড করছি। তার আগে আমি যখন কলেজে পড়ি আর স্কুলে পড়ি ওরকম টাইমে আমার সত্যজিতের ছবির সাথে পরিচয় হয় আমার স্কুলে। ইভেন সেটা আমার বড় মামার কারণে। আমার মামা কবি ওবায়দুল ইসলাম, উনি বাংলা একাডেমির পরিচালক ছিলেন, তো ওনার মাধ্যমে আমার সত্যজিতের ছবি দেখা হয়। দেন আমি যখন কলেজে পড়ি তখন আমার ভাই বোনের হাজব্যান্ড, উনি বেসিক্যালি ফিল্ম নিয়ে পড়াশোনা করেছেন। সো ওনার মাধ্যমে আমার ঋত্বিক ঘটকের ছবি দেখা হয়। অযান্ত্রিক দেখে আমার মনে হয় আমি একটু ঘোরের মধ্যে চলে যাই, এবং তারপর মেঘে ঢাকা তারা দেখা হয়। তো সেই সময় সত্যজিৎ ঋত্বিক ঘটকের ছবি দেখা, এবং পরবর্তীতে এসে ইউনিভার্সিটি লাইফে এসে আমার নানা ধরনের বিদেশি ছবির সাথে আমার ইউরোপিয়ান ফিল্মের সাথে কমিউনিকেশন ঘটে। মানে তাদের ছবি আমি দেখা শুরু করি, বুঝে না বুঝে। এমন অনেক ছবি আছে যেগুলো দেখে আমি কিছুই বুঝতে পারিনি, কিন্তু আমি বের হয়ে এসে আমি একটু ঘোরের মধ্যে আচ্ছা, সেটা তার উপস্থিতি হোক, সেটা ফেলিনির হোক, যার ছবি হোক, আমি দেখে বেরোতাম। আমরা দুই বন্ধু আমাদের এখানে আলিয়া এসছে কিংবা জার্মান কালচারের ছবি দেখানো হতো। ওটা ওদের একটা ছোট্ট অডিটোরিয়াম থাকতো, ওখানে মেম্বার হলে সিনেমা দেখা যায়। আমাদের ছবি দেখার পুরো ব্যাপারটাই থাকে হচ্ছে সিডিতে। এই ধরনের ছবি দেখার জন্য কোনো মাধ্যম ছিল না, এবং সিডিতে ছবি দেখা মানে হচ্ছে হিন্দি সিনেমা, আর নইলে হলিউডের ছবি। সেটা তো আমরা ছোটবেলাতে দেখছি। ছোটবেলায় আমরা সেটা টাইটানিক হোক আর যে ছবি হোক, আমরা ওটা দেখেই বড় হচ্ছিলাম। কিন্তু আমি বলছিলাম যে আমি ভিন্ন ধরনের ছবির সাথে যে আমার যোগাযোগটা ঘটে সেটা ওইভাবে না, সেটা কোনো সিডি আর কোনো এইভাবে না। সেটা আমি একটা কালচারাল সেন্টারে যে সেখানে যে সপ্তাহে একদিন সিনেমা দেখানো হয়, ওইটা আমরা ইউনিভার্সিটি লাইফে এক্সপ্লোর করি। তখন ওখানে ধরুন আপনার পছন্দের পরিচালক বা যাদের কাজ আপনার খুব ভালো লাগছে, যেমন সত্যজিৎ ঋত্বিক, যে আমি পরিচালক খুব একটা বুঝে ছবি দেখেছি তা না, তখন যে ছবিগুলা দেখা হচ্ছে সেখানে আমরা ছবিগুলো দেখে ফেলছি। কি ছবি সেগুলো? মানে দু তিনটে সেগুলো আমরা অনেক ছবি, লাইক তখন আমি মিরর দেখলাম ওই টাইমে, কিংবা নস্টালজিয়াও তখন দেখেছি। এরকম করে অসংখ্য ছবি, আমি ট্রুফোর্ড ছবি দেখেছি তখন, তারপর তখন ফেলিনির ছবি দেখেছি, আরো অনেক ছবি। আমি তখন ওই সময় ক্লাসিক ছবি যত, সেগুলোর অনেক ছবি তখনই দেখেছিলাম, এবং সেটা আমাদের একটা একটু নেশার মতোই ছিল যে বন্ধুরা সবাই মিলে 3-4 জন মিলে ছবি দেখতে যেতাম। যেভাবে দেখতে যেতাম আর্ট গ্যালারিতে পেইন্টিং দেখতে। তো আমাদের একটা নিয়ম ছিল, ইউনিভার্সিটি ক্লাস শেষ, তারপর আমরা ঢাকা শহরে যে আর্ট গ্যালারিগুলো আছে সেগুলো আমরা ওখানে অমুক টিচারের এক্সিবিশন হচ্ছে কিংবা অমুক শিল্পীর এক্সিবিশন হচ্ছে, আর্টিস্টের এক্সিবিশন, আমরা ওগুলো দেখতে যেতাম সপ্তাহে 1-2 দিন। পাশাপাশি আমরা এরকম ফিল্ম দেখতে যেতাম। এরকম নানা ধরনের ঘটনা, লাইক শাহবাগে কোনো একটা পাঠচক্র হচ্ছে, আনন্দ স্যার করাচ্ছেন, ওখানে যেয়ে বসে থাকতাম। এরকম করে এই বয়সে যেটা আগ্রহ হয়, ওই আগ্রহগুলোর মধ্যে ঘটছিল। পাশাপাশি আমরা একটা ব্যান্ড করছিলাম মেঘদল, যেখানে আমরা গান গাচ্ছি। এখন তখন হয় যে এক ধরনের ওই সময়কার পলিটিক্যাল যে সিচুয়েশন চলছে, আমাদের ভেতরে যেসব ইউনিভার্সিটি লাইফে যেসব বিষয়গুলোর ভিতর দিয়ে যাচ্ছি, সেগুলো আমাদের গান হয়েও, নিশ্চয়ই ওম গানটা শুনেছেন। সো ওম গানটা করা হয় ওই সময় পলিটিক্যাল প্রেক্ষাপট নিয়ে, ওই সময় ধর্মীয় রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে, যেটা আমাদের ওই ছোট মাথায় ঘুরছিল, তখন আমরা ওইটাকে নিয়ে গান করি। আবার ওই সময় ইরাক যুদ্ধের ঘটনাগুলোও আমাদের মাথায় থাকে, তখন ওটা নিয়ে আমাদের গান ওঠে। শহরে বাস্তবতা, শহরের প্রেম, এগুলো আমাদের বিষয়বস্তু হয়ে ওঠে গানের। আমরা যেগুলো ভিতর দিয়ে যাচ্ছিলাম সেটাই আপনাতেই আমাদের গান হয়ে ওঠে। এক কথায় বলতে গেলে খুব অ্যাকশন পেইন্টারদের মতো খুব সাবলীলভাবে আমাদের মধ্যে হচ্ছিল। আর ওটা আমরা বেসিক্যালি আমরা বন্ধুরা মেবি ওটা এনজয় করছিলাম। ওই ব্যাপারটা বন্ধুদের একসাথে একটা যাপনের মতোই সিনেমা দেখা। মেঘদল বেসিক্যালি একটা বন্ধুত্বের গল্প। মেঘদল ব্যান্ডের থেকে, মানে ব্যান্ড হয়ে ওঠার যে গল্প, সেটা একটা বড় অংশ আসলে বন্ধুত্বের গল্প। এটা পরে ব্যান্ড। আমরা একসাথে তুমুল গান করাটা আমরা এনজয় করতাম, একসাথে বসে রাত 12টা-1টা পর্যন্ত আমরা ইউনিভার্সিটিতে গান গেয়ে বাসায় ফিরতাম। এইটাই মেঘদল। ওখান থেকে মেঘদল আস্তে আস্তে মেঘদল মানুষের কাছে পৌঁছায়, এবং আমরা অনেক পরে এসে আবিষ্কার করি আচ্ছা আমাদের গান মানুষ শুনছে। আমরা মনে করতাম যে আমরাই গান গাচ্ছি, আমরাই হয়তো শুনছি, আমাদের আশপাশে কিছু বন্ধু বান্ধব শুনছি, কিন্তু পরে এটা বুঝলাম যে না, এটা আমাদের শোনার বাইরে, আমাদের বোঝার বাইরে আরও কিছু মানুষ আমাদের সাথে কমিউনিকেট করছে। এটার বাইরে আমি আর শিবু আসলে, যেহেতু আমরা সিনেমা পছন্দ করি, আমরা এরকম নানা গল্প নিয়ে আমরা বসে কথা বলতাম। সেটা হচ্ছে আজিজ মার্কেটে নামে একটা জায়গা আছে যেখানে বই বিক্রি হয়, বইয়ের মার্কেট বলা হতো একসময়, যদিও এখন আর সেটা পুরোটা বইয়ের মার্কেট নেই, এখন কাপড় চোপড়ের মার্কেট হয়ে গেছে। ওখানে একটা দেয়াল ছিল, ওই দেয়ালে বসে বসে আমরা গল্প করতাম সিনেমা নিয়ে, যে আমরা একটা সিনেমা বানাতে চাই।
তো এটা শিবু আর আমি এরকম নানা ধরনের গল্প হতাম এবং সেটা লিখতাম। এমন না যে আমরা শুধু মুখে বলতাম, আমরা লিখতাম। আমরা 3 বছর ধরে আমরা একটা স্ক্রিপ্ট ডেভেলপ করি, দেন সেটা আমরা করতে চাই, দেন ওটা হয়ে ওঠে না। তো আমরা ইউনিভার্সিটি যখন শেষ করি তখন আমি ওটা একজন আমাকে আশ্বস্ত করে এবং আমি ওই প্রথম টেলিভিশন ফিকশনটা বানাই। ওই একটা কাজ আমাকে অনেকের কাছে পরিচিত করে দেন। হয়তো বা ম্যাস এটা পছন্দ করে না, কারণ ওটা খুবই টেলিভিশনে যে ধরনের গল্প হয় সেই ধরনের গল্পের হয়তো বা বাইরে ছিল, কিন্তু এখানকার যারা নির্মাতা তারা এটা পছন্দ করে। সো এক এক করে সবাই আমাকে ডাকে, তাদের সাথে কথা হয় এবং তার ফলশ্রুতিতে আমি আরেকটা কাজ করে ফেলতে পারি। এবং প্রথম ছবিটা যখন করছেন তখন আপনি ইউনিভার্সিটিতেই পড়তে করছেন? শেষের দিকে, হ্যাঁ শেষের দিকে। তখন আমি ফাইনাল পরীক্ষা দেইনি। দেন ফাইনাল পরীক্ষা দেওয়ার পর আমি 5-6 মাস পর আমি আমার পরের ফিকশনটা বানাই। তো ওটা বানানোর পরে ওই বছরে বেসিক্যালি আমাদের এখানে খুবই সম্মানজনক পুরস্কার, এটা হচ্ছে মেরিল প্রথম আলোর একটা অ্যাওয়ার্ড আছে, ওইটাই আমি বেস্ট ডিরেক্টর এবং আমার পারফর্মার সহ সিনেমাটোগ্রাফার যে ছিল সবাই আমরা অ্যাওয়ার্ড পাই। সো সেটাতে আমাকে অনেক সামহাও এখানের মিডিয়ার যারা লোকজন কিংবা দর্শক বলতে পারেন আমাকে এক ধরনের পরিচিতি, রিকগনিশন তৈরি হয়। সো সেটার ফলশ্রুতিতে আমার কাজের জায়গাটা, যেটা আমি কাজ করতে চেয়েছিলাম, ওটা তৈরি। এখন এটার আগের একটু গল্প আছে যে আমি যখন এইভাবে তৈরি হচ্ছিলাম তখন আমার যেহেতু ভিজুয়ালে কাজ করার ইচ্ছা ছিল, সেই কারণে ওটা যেহেতু পসিবল ছিল না ক্যামেরা লাইট এগুলো জোগাড় করা, তো আমি মনে করলাম যে এটা কিভাবে করা যায়। তো আমরা আসলে অ্যানিমেশন ফিল্ম বানাতে চাইলাম। তো আমরা যেহেতু আমি চারুকলা করি, আমরা বন্ধুরা মিলে অ্যানিমেশন ফিল্ম বানাতে চাই এরকম। তো তখন রামমোহন রায়, উনি হচ্ছেন মুম্বাইয়ের যে মিনা কার্টুনের ডিরেক্টর। সো মিনার প্রজেক্ট বাংলাদেশে হবে, উনি বাংলাদেশে আসে। তো আমাদের ব্যাটেকলে হয়ে যায়, আমি অ্যাপ্লাই করি এবং সামহাও আমি এবং আমার বন্ধু হয়ে যায় এবং আমরা ওই প্রজেক্টে কাজ করি। তো উনি চলে যাওয়ার পরে এটা ইউনিসেফ থেকে আমাদেরকে একটা প্রজেক্টের জন্য মুম্বাইতে কোর্স করতে পাঠিয়ে দেওয়া হয়। তো আমরা ওই কোর্স মুম্বাই থেকে করে বাংলাদেশে আসি এবং আমরা একটা অ্যানিমেশন প্রজেক্ট করি। ওইটা পুরোটা করার আমার উদ্দেশ্য ছিল, যেহেতু আমি ভিজুয়ালে কাজ করতে চাই, আমি আসলে লাইট ক্যামেরার সাথে না থাকতে পারলেও ভিজুয়ালের এক্সপিরিয়েন্স লাইক সাউন্ড অ্যান্ড মোশন এর সাথে আমি থাকতে চাই। ওইটার ভিতর দিয়ে আসলে আমার বলা যায় আমার সিনেমা জার্নি শুরু, যেখানে আমি অ্যানিমেশন ফিল্ম থেকে শুরু করি। সেখান থেকে আমি আবার টেলিভিশন ফিকশন বানানো শুরু করি। আমি বেশ কিছু টেলিভিশন ফিকশন বানাতে থাকি, কিন্তু টেলিভিশন ফিকশন বানাতে যে আমার যেটা মনে হয় যে আমি এটার সাথে পেরে উঠছিলাম না, খুব তাড়াহুড়ো কাজ মনে হচ্ছিল যে আমি আমার চিন্তা কিংবা আমার কাজগুলো নষ্ট করছি। তো ওই জায়গার থেকে আমি আসলে একটা ব্রেক নিই, কী করবো ভেবে পাচ্ছিলাম না। তখন আমি কিছুদিন প্রায় 1-1.5 বছর বাসায়, আমাকে অন্য কিছু করতে হবে। হ্যাঁ, সো ফিল্মের পরিস্থিতি তখন ঢাকায় একেবারেই ভালো না, মানে সিনেমা কেউ বানাচ্ছে না। এটা কোন সালের কথা বলছেন? 2009-10 দিকের কথা বলছি, 11 দিকের কথা বলছি। ওই টাইম মানে 10-11 এরকম, যে টাইমে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির খুবই খারাপ অবস্থা। এভরি সেকেন্ড সিনেমা মানুষ দেখছে না, আবার এখানকার যারা নির্মাতা তাদের সিনেমা বানানোও একটা কষ্টের ব্যাপার হয়ে যাচ্ছে, প্রডিউসার নাই। সো সেখানে আমি একজন নতুন ডিরেক্টর হিসাবে আমার জন্য আরও ডিফিকাল্ট ছিল সেই জার্নিতে নিজেকে অ্যাড করা। সো আমি বুঝতে পারছিলাম যে সিনেমাটা হবে না, টেলিভিশন ফিকশন আমাকে তো হবেই না। সো আমাকে অন্য কিছু খুঁজতে হবে। ঠিক সেই টাইমে আমার হঠাৎ বিজ্ঞাপন চলে আসে আপনাতেই আর কি, আমি না চাইতাম। সো বিজ্ঞাপনটা আসার পর আমার কাছে মনে হয় যে আচ্ছা, 1-2টা করার পর আমার কাজ সামহাও এটা হিট হয়ে যায়। যেটা হয় যে ওটা হিট হয়ে যাওয়ার কারণে এজেন্সিগুলো কিংবা ক্লায়েন্ট আমাকে কাজ দিতে আগ্রহী বোধ করে, কারণ আমি তো বিজ্ঞাপন ইন্ডাস্ট্রির লোক ছিলাম না, মানে এই কমিউনিকেশনের লোক না, আমি কারো অ্যাসিস্ট করিনি। আর বিজ্ঞাপনের যারা করে, যেভাবে বিজ্ঞাপনের ডিজাইনটা করা, সেই প্রক্রিয়ার ভিতর দিয়ে আমি কখনো যাইনি। সো আমার বিজ্ঞাপন করাটা ডিফিকাল্ট ছিল। কিন্তু ওই যে আমার শুরু একটা কাজ চলে আসা এবং আমি একটা কাজ করা এবং আমার একটা কাজ পছন্দ করে ফেলা এবং ভালো মানে হিট হয়ে যাওয়া, আমার জন্য একটা সুযোগ হয়ে ওঠে বিজ্ঞাপনটা রেগুলার করা। দেন আমি অফিস নিই এবং আমি রেগুলার বিজ্ঞাপন বানানো শুরু করি। ওটা করতে যে লম্বা টাইম চলে যায় আমার, যেখানে আমি সিনেমা বানাতে চেয়েছিলাম সেই সিনেমাটা বানানো আর হয় না। বিজ্ঞাপন বানাতে আমি একসময় মনে করি আল্লাহ, আমি এটা মানে আমি যেইটা করতে চাচ্ছিলাম, যেটা করার জন্য আমি ইউনিভার্সিটি লাইফে এত কিছু করলাম, সেটাই তো আমার হলো না। আমি আসলে তো সেই একই কাজই করছি অন্যান্য কাজের মতোই, তাহলে আমি আর মানে লাইক অন্য কাজের মতোই কেন আমি করলাম না।
তো এর আগে আমি 2-1টা সিনেমার স্ক্রিপ্ট বারবার রেডি করছিলাম, সেটা কোনোভাবে আমার মনোভূত হচ্ছিল না। 6 মাস 1 বছর পর মনে হচ্ছিল এটা হবে না, এটা হবে। ফাইনালি 16-17 আমি আওয়াজ এই গল্পটা উঠে আসলাম, ছবিটা মানে এটাই। সো এটা বললে আমার বলে হ্যাঁ। তো আপনি এটা বলছিলেন, শুনতে শুনতেই ভাবছিলাম যে ধরুন আপনি অনেক রকম আর্ট ফর্মের সাথে যুক্ত, মানে কিছুটা হয়তো নিজের ইচ্ছায় হয়েছেন, কিছুটা হয়তো হয়ে গিয়েছে, যেরকম বিজ্ঞাপনের কাজটা হয়ে গিয়েছে আপনার সুযোগ এসছে, গানটা আপনি নিজে থেকে হয়েছেন, স্ক্রিপ্ট আপনি নিজে থেকে হয়েছেন, ছবি আঁকা তো আপনি ছোটবেলা থেকেই করেন, এবং সিনেমা যে মাধ্যমটা আমরা জানি জেনারেলি সিনেমা মিডিয়ামটা কিন্তু সমস্ত কিছু মিডিয়ামের এক ধরনের কোলাবোরেশন বলা যেতে পারে, বা সমস্ত ধরনের আর্ট ফর্ম এখানে এসে মেশে বা এক ধরনের মেলবন্ধন তৈরি হয়। এই জায়গাটা মানে এটাও কি একটা কারণ যে আপনি, এবং এটাও জিজ্ঞাসা করবো যে আপনার কাছে কি এরকম কোনো প্রেফারেন্স আছে যে এই আর্ট ফর্মটা আমার কাছে বেশি কাছে, যেটা আপনার সাথে কথা বলে মনে হলো মিউজিক আর সিনেমাটা হয়তো আপনার কাছে সব থেকে বেশি কাছে, এবং সিনেমা এই যে সমস্ত কিছু একসাথে এসে মেশে, মানে সেই কারণে কি সিনেমাটা করতে এত কিছু ভালো লাগে? আমি অনেক কিছু করতে চান একসাথে, এবং সিনেমা সবকিছুর একটা সেতু বন্ধন। আমি চাই না, এটা তো লাইক একটা মানুষের কনসিয়াস মাইন্ডে তো অনেক কিছু ভেবে নিয়ে পারে না, আমাদের পেছনে তো অনেক চিন্তা থাকে যেগুলো আমি হয়তো কখনোই চাই না। অনেক কিছু ভেবে আসলে কখনো আর্ট হয় না, অনেক কিছু ভেবে হয়তো অন্য কিছু হতে পারে, বিপ্লবও ভেবে হয় না, ওটা হয়ে যেতে পারে। হ্যাঁ, সো আমার কাছে মনে হয় যে এত কিছুর মেলবন্ধন সিনেমা, এটা সত্যি। এবং আমার কাছে মনে হয় যে সিনেমা আমার কাছে মনে হয় কখনোই, আমার কাছে এটা কারো কাছে আরেক রকম মনে হতে পারে, আরেকজনের কাছে আরেক রকম মনে হতে পারে, বাট আমার কাছে মনে হয় সিনেমা আমার কাছে পোয়েট্রি, কবিতার মতো। সো আমি আসলে অন্য যে কোনো ফর্মে যেভাবে কথা বলতে চাই, সিনেমাতে তার থেকে একটু আলাদা কোনো কথা বলতে চাই না। এখন আমি কোনো গান লেখার সময় সত্যিই ভাবি না যে গানটা প্রথমে হিট হতে হবে, কিন্তু সিনেমার বেলা এটা ভাবতে হয় 99% মানুষ এইভাবে ভাবতে হচ্ছে। এই ভাবার মূল কারণ ইন্ডাস্ট্রি, কারণ সিনেমাতে একটা টাকা লগ্নি করতে হয়, কবিতায় টাকা লগ্নি করতে হয় না, কিংবা গানে গান শুরু করা কিংবা গান গাইতে টাকা লগ্নি, একটা সাদা কাগজ আর পেন থাকলে হয়, কারণ ওটা খুবই ইন্ডিভিজুয়াল আর্ট ফর্ম। কিন্তু সিনেমা একটু কালেকটিভ ফর্ম আছে, এটা অনেকগুলো মানুষের সম্মিলিত প্রচেষ্টা। তো এটা একটা প্রবলেম সিনেমার ক্ষেত্রে। আবার সিনেমার ক্ষেত্রে একটা সুবিধা, সেটা হচ্ছে যেহেতু আমি বন্ধুত্বের গল্প পছন্দ করি, মানে আমি একটা 6-7 জন মানুষকে নিয়ে আমি ব্যান্ড করছি, এবং আরেকজনের কথাও আমি শুনিনি, আমার কথাও কেউ রাখিনি, এরকমই হয়েছে একটা গান কম্পোজ করতে চাই। তো ওই 7 জনের কথা রেখেই একটা গান কম্পোজ করতে হয়, মানে যখন একটা কেউ ব্যান্ড করে। তো এবং সেইটার মধ্যে কোনো কষ্ট নেই, সেটার মধ্যে ভালো লাগাই আছে। কারণ হচ্ছে আমার যে বেস গিটার বাজাচ্ছে আমার যে বন্ধুটা, ও বলে এরকম করলে ভালো হবে, যে লিড গিটার করছে সে বলছে, শোয়েব বলছে সুমনদা এইটা বাজাইলে ভালো হবে। ওটা আমি মেনে নিচ্ছি না, ওটা আমি বিশ্বাসও করছি। সো সিনেমাটা কাইন্ড অফ এরকম যে আমার এডিটর আমাকে কোনো আইডিয়া দেয়, এবং আমার সাথে যে স্ক্রিপ্ট কোলাবোরেট করছে ও আমাকে 2টা আইডিয়া দেয়, কিংবা আমার পারফর্মার 2টো অ্যাড করে, এভাবে একটা সিনেমা পরিপূর্ণ সিনেমা হয়ে ওঠে। এটা অন্য একটা আনন্দ আসছে, কিন্তু কবিতার আনন্দ আবার ভিন্ন। সেটা যেটা হয় সেটা হচ্ছে আমাকে একটা কলম আর কাগজ নিয়ে আইডিয়াটা মাথায় চেপে বসছে, কিন্তু আমি বের করতে পারছি না, সেটার যে বেদনা আর সেটার যে আনন্দ, সেটা একা উপভোগ করা, সেটা অন্য আনন্দ। কিন্তু কবিতা যখন আমি কাউকে শেয়ার করছি তখন তো সেটা সিনেমার মতোই। তো যখন আমি শেয়ার করছি তখন আমি 5 জনকে বলার পর যখন একজনের চোখে মুখে আমি এক্সপ্রেশন বুঝতে পারছি, সে কমিউনিকেট করে ফেলছে আমার সাথে, তখন একটা অন্য উন্মাদনা হয়, যেটা হয় সিনেমাতেও হয়। তো কিন্তু ক্রিয়েট করার সময় কবিতা খুব একান্ত একা, কিন্তু সিনেমা আমার কাছে যেটা সবসময় লাগে যে সিনেমা আমার কাছে কবিতার মতোই। আমি ওইভাবে ট্রিট করতে চাই, এখন পারিনি, কিংবা পারাটা এতটা সহজ না এখন, ওটা কোনো কালে হয়তো সম্ভব হবে। ওটার জন্য আমি ট্রাই করছি যে এখন সিনেমাতে অনেকগুলো ক্রাফটের একটা সম্মেলন, সো ক্রাফটগুলো যতক্ষণ পর্যন্ত আমার মধ্যে ডেভেলপ না হবে ততক্ষণ পর্যন্ত আমি আসলে আমার সিনেমাটা বানাতে পারবো না। সো আমার সিনেমা বানানোর জন্য আমার আরও অনেকগুলো হাত লাগবে, যে হাতগুলো আমার মতো করে কাজ করতে থাকবে। সো সেটা ট্রাই করা হচ্ছে আমার কাছে সিনেমা। আর সিনেমা মানে আমার কাছে মনে হয় যে আমি কোনো একটা বিশ্বাসকে সামনে আনছি, আমি একটা গল্প বলতে যাচ্ছি, এটা আমার কাছে উদ্দেশ্য না। আমি একটা গল্প বলে কী লাভ হবে? অনেক গল্প বলা হয়ে গেছে, অনেক গল্প বলা হচ্ছে, এবং গল্প পৃথিবীতে সমস্ত গল্পই কোনো না কোনোভাবে বলা। আমি একটা নতুনভাবে একটা কিছু প্রেজেন্ট করতে পারি,
কিন্তু আমার কাছে মনে হয় সিনেমা আমার কাছে নিজের কোনো একটা বিশ্বাস কিংবা অনুভূতি, সেই অনুভূতিটা আমি দর্শকের ভেতরে পাস করতে চাই, সেই অনুভূতিটার ভেতরে ওকে এক্সপিরিয়েন্স করাতে চাই। নট আমি শুধু একটা গল্পে বলতে চাই না। শুধু গল্প বলে আমার কাছে মনে হয় যে এটা একটা স্ক্রিপ্ট লেখার কাজ, যেটা আমি স্ক্রিপ্ট লিখলাম এবং একটা ক্লোজ মিড লং শর্ট দিয়ে কিংবা আমার ক্রাফট দিয়ে আমি দর্শকের সামনে তুলে ধরলাম। দর্শক একটা পরিপূর্ণ গল্প দেখে আনন্দ পেল, কিন্তু ওর মধ্যে কোনো প্রশ্ন তৈরি হলো না। আমি যদি ওর মগজে কোনো রকম প্রশ্ন তৈরি না করতে পারি, তাহলে আমার কাছে মনে হয় যে আমি যে সিনেমাটা বানালাম তাহলে সেটা শুধুমাত্র তার জন্য হলো, আমার সাথে তার যেই কানেকশনটা সেটা হলো না। সেটাই আপনার কাছে। এবং এখানে একটা কথা খুব ভালো লাগলো আপনার সাথে বলে, যে অনেক ডিরেক্টরের ক্ষেত্রে শুনেছি ওনারা এইভাবে কাজ করেন। সত্যজিৎ রায়ও অনেকটা, মানে সবার ক্ষেত্রে নয় বাট করতেন, সেটা হচ্ছে যে উনি খুব কন্ট্রোল করে দিতেন যে এইটা ঠিক এরকম করতে হবে, পারফরমেন্স সবার সাথে না, উত্তম কুমারের সাথে উনি অন্যভাবে কাজ করতেন, কিন্তু মাধবী মুখার্জির সাথে বা অন্যান্যদের সাথে যে এক্স্যাক্টলি এইভাবে মাথাটাকে ঘোরাতে হবে, বা শর্মিলা ঠাকুরের সাথে এই জিনিসটা করতে হবে, এবং প্রত্যেকটা জিনিস খুব কন্ট্রোল ছিল, এডিটিং হোক, চিত্রগ্রহণ হোক, সমস্ত কিছু। কিন্তু আবার অনেক ডিরেক্টরের ক্ষেত্রে হয় যারা ভীষণ কোলাবোরেটিভ ভাবে প্রত্যেকটা নয়েজ নিজেদের মধ্যে নিয়ে কাজ করতে ভালোবাসে। মানে আপনি যেটা বললেন যে আমার কাছে সিনেমা বানানোটা একটা বন্ধুরা মিলে গান বানাচ্ছি, বন্ধুরা মিলে কবিতা লিখছির মতোই। তো মানে আপনি মানে এই কোলাবোরেশনটা বোধহয় খুব এনজয় করেন, মানে সবাই মিলে কাজ করার যে আনন্দটা। মানে আজকে আপনি ভেবে নিচ্ছেন যে এইটা স্ক্রিপ্ট, এইভাবে আমি ফ্রেমটাকে দেখছি, কিন্তু ধরুন আপনার সিনেমাটোগ্রাফার বললো যে না এই ফ্রেমটা হলে হয়তো বেটার হয়, আপনি তার সাথে একটা গল্প করে একটা হয়তো অন্য আর একটা ফ্রেমই হয়তো ফাইনালে রাখলেন। তো এই পদ্ধতিটা আপনার কাছে বেশি কাছে। আমার কাছে মনে হয় যে না, এই আলোচনা আমি কখনোই যাই না যে ফ্রেম এটা হওয়া উচিত আর এটা হওয়া উচিত। আমি যেটা করতে চাই সেটা হচ্ছে আমি একই জায়গায় বসাতে চাই, যে এডিটর সে আসলে আমরা ওই গল্প কিংবা ওই আর্টটা কিংবা ওই থট প্রসেসের জায়গায় যেতে চাই, যে আমি যেটা চাচ্ছি সেটাই আমার এডিটর বুঝে যায়। আমি যেটা চাচ্ছি আসলে আমার সিনেমাটোগ্রাফার বুঝে যায়, গল্প তৈরি হয়। আর যেটা আমি চাই সেটা তো একটা ভাবনা, তো ওই ভাবনাটা আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি পেয়ে যাই, যদি না পাই তাহলে আমি এটা শ্যুট করতে পারি না। সো আমি যখন স্ক্রিপ্ট লিখি, সো ফার্স্ট ড্রাফটে দেখা যায় আমি অনেক সিকোয়েন্স আমি দেখতে পাচ্ছি, কিন্তু অনেক সিন আমি আসলে সিন আকারে দেখতে পাচ্ছি, বাট ভিজুয়ালি যেভাবে ইন্টারপ্রেট হবে সেটা আমি দেখতে পাচ্ছি না। তখন আমি এটা হাতড়াতে থাকি। সো আমি যখন পেয়ে যাই তখন এটা আমি আমার টিমের সাথে এটা বলি যেটা এরকম দেখতে পাচ্ছি। তো তখন ওইটা আমরা কথা বলি যে কেন ওইটার ফিলসফি, কেন আমরা এইভাবে শুট করতে যাচ্ছি, কিংবা পুরা ভিজুয়াল ল্যাঙ্গুয়েজটা কি, সেটা আসলে শুধু কোনো একটা শর্ট দিয়ে তো আসলে কোনো ছবি হয় না। মানে আমি বুঝতে পারছি। সো উদাহরণ হিসেবে যে কোনো একটা স্পেসিফিক শর্ট বা কোনো একটা স্পেসিফিক মিউজিকের ট্র্যাকের উপরে কোনো ছবি হয় না, ছবি হয় পুরোটা মিলে আমি কি ভাবতে পারছি। কারণ একটা বিউটিফুল শর্ট একটা ছবিকে নষ্ট করে দিতে পারে, আবার অনেকগুলো বিউটিফুল শর্ট দিয়ে আসলে একটা ছবি হয়। বিউটিফুল শটটা আমাদের কেন দরকার, সামঞ্জস্যটা, সেটা আসলে আমরা ওই থট প্রসেসের ভিতরে আমরা টিমকে ঢুকাতে চাই। এই ওয়ার্কফ্লোটা আসলে কেমন, এটা বললাম যে বন্ধুত্বের গল্প তো অবশ্যই, মানে আমার সিনেমাটোগ্রাফার, আমার এডিটর, আমার সাথে যে মিউজিক করে আমার বন্ধু, ইভেন এখানে যারা যারা করে সবাই আমার ছোট বড় আছে, কিন্তু সবাই আমার বন্ধু, আমরা অনেকদিন ধরে একসাথে কাজ করছি। সো সামহাও এটা কখনো হয় নাই যে আমি একটা চিন্তা করছি ও আর একটা চিন্তা করছে, প্রায় কাছাকাছি চিন্তার মধ্যে থাকি, কারণ আমি আমার আইডিয়ার একেবারে শুরু থেকে আমি শেয়ার করতে থাকি। মানে সেটাও এক ধরনের কোলাবোরেশন, মানে ভাবনাটাকে শেয়ার করে দিই, মানে কন্ট্রোল না করে দেওয়া বা মধ্যে দিয়ে যাওয়া। কন্ট্রোল এইভাবেই হতে হবে না, এটা আমি খুব একটা বিশেষ। এবার একটু আমি হাওয়ায় চলে আসি। এটা হচ্ছে মানে একদমই আমি তো পরশুদিন এসছি বাংলাদেশে, এবং লোকজনদের সাথে আমি সিএনজিতে যাচ্ছি বা ধরুন যে হোমস্টেতে থাকছি পাড়ার দোকানে, সেখানে কথা বলছি, এবং সেখানে যখন বলছি আমি জাস্ট এমনি টেস্ট করার জন্য যে আপনারা সিনেমা নিয়ে কোনো হয়তো কথা উঠছে, যে হাওয়ার কথা বলছি বা আপনার কথা বলছি, কেউ জিজ্ঞাসা করছে এখানে কেন এসছেন, আমি বলছি যে আমি একজন ফিল্ম মেকারের সাথে ইন্টারভিউ নেবো বলে মূলত এসছি। তো ওরা বলছে যে কোন ফিল্ম মেকার, আমি আপনার নাম বলছি, তারা চিনতে পারছে না। কিন্তু আমি যখন বলছি হাওয়া, বা আমি হাওয়া বলেও যদি না চিনতে পারে তারা, কিন্তু আমি যখন বলছি সাদা সাদা কালা কালা গানটা গাইছি তখন তারা চিনতে পারছে। মানে এইটা আমার মনে হয়, মানে এটা আমি ঠিক প্রশ্ন হিসেবে রাখছি না, মানে এটা আমার একটা অবজারভেশন রাখছি, এটা নিয়ে আপনি কি বলতে চান? যে একটা এটা আমার ক্ষেত্রে মনে হয় যে যখন একটা আর্ট ফর্ম, মানে সেই আর্টিস্টকে ছাপিয়েও যখন আর্ট ফর্মের নাম দিয়ে লোকে আর্টিস্টকে চেনে, মানে আজকে হয়তো মেজবুর রহমান সুমন বললে
10টা লোক নাও চিনতে পারে, কিন্তু হাওয়া বললে, হাওয়ার পরিচালক বললে আপনাকে চিনবে। আপনার একটা সৃষ্টি, সেটা কোথাও একটা গিয়ে আপনার নামটাকেও ছাড়িয়ে গেছে। বাট এই আনন্দটা বা এই উত্তেজনার জায়গাটা কিরকম? এটার থেকে একটু নিজেকে সরিয়ে রেখেছিলাম যখন সিনেমাটা রিলিজ হচ্ছিল। তো তখন আমি বুঝতে পারলাম যে আমরা যে ছবিটা বানিয়েছিলাম সেটা কিন্তু খুবই নিজেদের মতো করে বানিয়েছিলাম। মানে হচ্ছে আমরা একটা ছোট্ট টিম, এই আমাদের অফিসিয়াল লোকজন, আমরা এরাই মানে খুব বাড়তি অফ সিনেমা করার জন্য যে অনেক টিম হায়ার করে, ওটা না করে আমরা ছোট করে সিনেমাটা বানিয়েছিলাম। আমাদের কোনো বড় প্ল্যানও ছিল না, আমরা শুধু এটা চাচ্ছিলাম যে আমরা যে ধরনের গল্প বলতে চাই সেই ধরনের গল্প আমাদের এই অঞ্চলে বলা হয় না। যেমন এখন নানাজন এখন আগ্রহ প্রকাশ করছে, ইয়াং নির্মাতারা বুঝতে পারছে যে হ্যাঁ আমরা আমাদের গল্পটা বলতে পারবো। সো ওইটা আমরা আরও 5-6 বছর আগে, 7 বছর আগে আমরা চিন্তা করছিলাম যে আমরা যে গল্পটা বলতে চাই এই গল্পটা কেন মানুষ দেখবে না। সো ওইটার জায়গা থেকে হাওয়া, এখন ওই গল্পটা যখন আমরা বলতে চাইলাম তখন আমাদের মনের মধ্যে দুটো ব্যাপার ছিল। একটা ছিল এই ছবিটাকে আদৌ দেখবে, আরেকটা ছিল যে এই ছবিটা আমরা দেখাতে চাই। সো এই দুইটা ব্যাপারই কাজ করছিল। কিন্তু আমরা মনে করেছিলাম যে না, আমাদের এখানে সিনেপ্লেক্স নেই, সিঙ্গেল স্ক্রিনে এই ছবি দেখার কোনো কারণ নেই, 1-2 সপ্তাহ চললে ভালো, নাইস, এইভাবেই আমরা ছবিটা করেছি। অনেক বেশি চাওয়া থেকে ছবিটা হয়নি। কিন্তু যখন ছবিটা আমরা ট্রেলার পোস্টার রিলিজ দিচ্ছিলাম, দেন আমাদের গান রিলিজ হলো, যখন এটা ম্যাসিভ আলোচনায় চলে আসছিল এবং মানুষের তুমুল আগ্রহ দেখতে পাচ্ছিলাম, তখন আমার কাছে মনে হচ্ছিল যে এটা খুব বেশি বেশি হচ্ছে এবং আমার ওই জায়গা থেকে নিজেকে একটু হাইড করে ফেলা ভালো। কারণ হয় কি যে আমি তো কাজটা করতে চাই, এখন কাজটা করতে গেলে অনেক কিছু আমার ঘাড়ের উপরে চেপে বসলে যে আমাকে অনেক পিকচার করছে, তখন সেটা আমার কাজের জন্য, পরবর্তী কাজের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। সো আমি বাকি সবাইকে একটু সামনে দিয়ে আমি একটু ইন্টারভিউ, কিংবা আমার 2-4টা ইন্টারভিউ করতে হয়েছে আমার অফিসে যারা যারা এসেছে, কিংবা সবাইকে আমি 1-2টা ইন্টারভিউ দিয়েছি। বাট আমি চাইনি যে খুব বেশি ফোকাসড হতে কিংবা এটা করতে, বিকজ অফ অন্য কোনো কারণ নেই। আমার ব্যাপারটা ছিল যে এই ডামাডোলের মধ্যে পড়লে অনেক ক্ষতি হয়ে যায় কিংবা একটা প্রবলেমের মধ্যে পড়ে যায় মানুষ। তো আর সিনেমা হয় একটা খুবই অদ্ভুত আছে যে ইন্টারভিউতে নানা ধরনের প্রশ্ন করে, একের জন্য সমালোচনা, নানা ধরনের কম্পেয়ার করা, এই ব্যাপারগুলা আমাদের এখানে বেশ প্রচলিত। মুকেশ সিনেমা, আরেকটা সিনেমা নিয়ে কথা বলা, ওটা সো এই ধরনের কথা বললে এটা বিব্রতকরও হয়। সো আমার কাছে মনে হলো যে আমি, কারণ আমি প্রিভিয়াস অনেকগুলো সিনেমাতে এইগুলো দেখছিলাম, সো আমার কাছে মনে হলো যে আমি এই আলোচনার মধ্যে ঢুকতে চাই না। পরবর্তীতে যেটা হয় যে আমি যখন বিভিন্ন জায়গায় গেলাম, নানা কারণে, আমার অন্য শুটের কারণে আমি বান্দরবন গেছি, ওখানে তখন ওই সিনেমার পরে আমি বিভিন্ন জায়গায় যেয়ে জাস্ট শুনতেছি যে কেউ একটা দল সেই পাহাড়ি এলাকায়, একটা পাহাড়ি জনগোষ্ঠী আমার সিনেমার গান গাচ্ছে, ওটা খুবই আনন্দ। বা আমাকে হঠাৎ শুটিং করতে যেয়ে কেউ একজন জানতে পারছে এটা হাওয়া সিনেমার ডিরেক্টর, সেটা খুবই আনন্দের, এনজয় করার মতো, কিংবা ভালোই লাগার কথা, ভালো লাগেও, বাট হ্যাঁ একটু জড়তাও থাকে। আপনার একটা ইন্টারভিউতেই শুনছিলাম যে হাওয়ার গল্পটা আপনি কিভাবে পেয়েছেন। সেখানে আপনি একজন মহিলার কথা বলেন যাকে আপনি পেয়েছিলেন আবর্জনা স্তূপে, এবং সে সাপের খেলা দেখিয়ে, লোককে ভয় দেখিয়ে তাদের থেকে পয়সা নিত। এবং ওই যে ছেলেটা, যেটা হচ্ছে ইবাদ যে চরিত্রটা, ওকে আপনি পেয়েছিলেন এরকমভাবে যে বই বিক্রি করতো বোধহয় সিগন্যাল, এবং আপনি অফিস আসার পথেই এদের সাথে মিট করেন, এবং মনসা মঙ্গল কাব্য এবং এই দুটো চরিত্র কেন্দ্রে রেখে আপনার প্রথম বোধহয় হাওয়ার গল্পটা আসে। তো এই জার্নিটা তো আমরা শুনেছি আপনার ইন্টারভিউতে, এটা নিয়ে যদি আপনি একটু বিশদে বলেন। এই যে গল্প খুঁজে পাওয়া এবং সেই গল্প খুঁজে পেয়ে একটা মিথের সাথে সেইটাকে যুক্ত করে গল্প বলা, মিথ নিয়ে আমরা আরও অনেক কথা বলবো পরে, সেটা নিয়ে আমার আরও অনেক জানার আছে, বাট এই পার্টিকুলার গল্প চরিত্র খুঁজে পাওয়ার জার্নিটাকে নিয়ে যদি একটু বলেন আপাতত। গল্প আমি সারাক্ষণই বিভিন্ন গল্পের মধ্যে তো মানুষ থাকে, যেহেতু আমি ছবি বানাতে চাই, আমারও বিভিন্ন গল্পের মধ্যে থাকি, কিন্তু সচরাচর আমার সিনেমা, আমি কোনো একটা গল্প ভাবলাম কিংবা ভাবছি, সেটার ভিতর দিয়ে আমার গল্প কখনো হয়ে ওঠেনি। আমার ম্যাক্সিমাম গল্প বলা কোনো ঘটনার কারণে আমি গল্পটা পেয়ে যাই। এর আগেও সেটা হয়েছিল, আমি একটা টেলিভিশন ফিকশন করেছিলাম, ওটা আমার নানু বাড়িতে করতে যাই, ওখানে করতে যাই একটা ইভেন্ট ঘটে, যাত্রাপালা, ওইটা দেখতে যাই গ্রামের, ওটা দেখতে যাই আমি একটা ঘটনা ঘটে, ওই ঘটনার পরিপ্রেক্ষিতে আমার কাছে মনে হয় যে আমি গল্পটা নিয়ে ছবি বানাতে চাই। হাওয়া আসলে এরকম না যে আমি একটা ছবি বানাতে যাচ্ছি, হ্যাঁ আমি অনেক ধরনের গল্পের ভিতর দিয়ে চেষ্টা করছিলাম, কিন্তু কোনোটাই কোনোভাবে আমার মনোভূত হচ্ছিল না। এইটা ঘটে হচ্ছে আমি আমার বাসা থেকে মিরপুরে আমার অফিসে, সো আমার প্রতিদিন আসতে হতো 1-1.5 ঘন্টা পাড়ি দিয়ে, রাস্তায় অনেক ট্রাফিক থাকে ঢাকায়। তো গুলশানে আমি একটা মেডিসিনের দোকানে আমার জন্য ওষুধ কিনবো, এবং ওটার জন্য দাঁড়াই, তখন একটা বেদিনী এসে আমাকে টাকা চায়, এবং আমি তার হাতে একটা বক্স দেখতে পাই,
আমি খুবই সাপ ভয় পাই। তো আমি একটু দৌড়ে গাড়িতে উঠে আসি এবং সে আমাকে ফলো করে আসে এবং সে আমার কাছে এসে গাড়ির কাছে গ্লাসে নক করতে থাকে। তখন আমি কিছু টাকা, হ্যাঁ সাপ দেখিয়ে তখন আমি কিছু টাকা আমার পাশের সিটে রাখি, সে ঘুরে এসে টাকাটা নেয়। আচ্ছা, তো ওইটা দেখে আমি দেখলাম যে উনি এত অ্যাগ্রেসিভলি আমার সাথে এটা করলো, যে এতগুলো মানুষের সামনে আমাকে ভয়ও দেখাচ্ছে, ওইভাবে ভয় দেখাচ্ছে না, কিন্তু আমার কাছে মনে হলো যে এই যে পেশাটা, যে ওয়াটার জিপসির যে পেশাটা, যে তারা সাপ খেলা দেখাতে, সাপ তাদের জীবিকা, কিন্তু সেটা এখন তার ভিক্ষাবৃত্তি জায়গায় চলে গেছে। মানে তার ওই কর্মটা নেই। যেমন কুমোররা মাটির জিনিসপত্র বানায়, আস্তে আস্তে অ্যাবসলিউটলি বন্ধ হয়ে যাচ্ছে। সেরকম নানা প্রফেশন হারায় যায়, নানা জনগোষ্ঠীও হারায় যায়। আমরা জানি বিভিন্ন জনগোষ্ঠী হারিয়ে যায়, তো অনেক কিছুই আমাদের কালচার থেকে হারিয়ে যায়, আমাদের ধর্ম থেকে হারিয়ে যায়, আমাদের নানা কিছু থেকে হারিয়ে যায়। তা আমার কাছে মনে হয় যে এই যে নিঃশেষ হয়ে যাওয়ার গল্প, এই যে একটা জনগোষ্ঠী যে নিঃশেষ হয়ে যাওয়ার গল্প, যেই জনগোষ্ঠীটা ওই নৌকায় করে করে যাদের জীবিকা ছিল, ঘুরে বেড়াতে নেপাল থেকে ওপার, তারা সমতলে এসে আবার গেড়ে বসেছেন, সেখানে তাদের কিছু হচ্ছে না, দেন তারা সেইটাকে উপজীব্য করে তাদের কর্মসংস্থান হচ্ছে। তো ওইটা আমাকে টাচ করলো। আমার কাছে মনে হয় যে এটা নিয়ে আমি ছবি করতে চাই, এই যে হারিয়ে যাওয়া ওয়াটার জিপসিদের এই অঞ্চলে, সেটাকে আমি বলতে চাই। তো ওইটা আমার মাথায় ঘুরতে থাকলো। ঘুরতে থাকতে থাকতে যেটা ঘটলো, আমি এর মধ্যে একটা শুটিংয়ে কক্সবাজার গেলাম। অসংখ্যবার আমার কক্সবাজার যাওয়া হয়েছিল, কিন্তু ওবার যে হাতে যেটা হলো যে আমি ফিশারি ঘাটের ভেতর দিয়ে একটা শ্যুট ছিল, ওখানে অসংখ্য মাছের ট্রলার আসে এবং আসে, আমি ওটার নিচে আমাদের স্পিড বোর্ডে শুটিং দিয়ে যাচ্ছিলাম, বিশাল বিশাল বোট আমি উপর থেকে দেখছিলাম, নিচ থেকে দেখছিলাম উপরে। ওটা আমাকে একটু মাথায় থেকে গেল, মনে হয় ইমেজটা, যে এই যে মাছ ধরতে সমুদ্রে যায়, এটা আমার মাথায় থেকে গেল। তো ঢাকায় আসার পর আমি, যেহেতু আমি বেদিনী ব্যাপারটা নিয়ে ভাবছিলাম, এই অঞ্চলের বেদে সমাজ এগুলো নিয়ে, তো আমি একটু নানা ধরনের বই পুস্তক মানে নাড়াচাড়া করলাম। তো এখানে অনেক ধরনের গল্প পড়ার চেষ্টা করলাম। আমাদের সাহিত্যে বিভিন্নভাবে বেদিনীদের গল্প কিংবা বেদেদের জীবনযাপনের গল্প আছে, সেগুলো পড়ার চেষ্টা করলাম। দেন আমি আসলে মনে করলাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে মনসার মঙ্গলটা পড়তে চাই। সেটা আসলে আমার ওইভাবে পড়া ছিল না। দেন পড়ার পর আমার কাছে মনে হলো যে আমি প্রথমে গল্পটা ঢাকায় ভাবছিলাম, যেহেতু আমি ঢাকার প্রেক্ষাপটের ভিতর দিয়ে এই গল্পটা পেয়েছি, এবং এরকম একটা রাস্তার মধ্যে একটা বেদিনী এবং একটা বই বিক্রেতা যার সাথে আমার রেগুলার দেখা হয়, গুলশান, বরানী, ধানমন্ডি, বিভিন্ন সে বই বিক্রি করছে কিছু মানুষ, তার ওই বইয়ের সাথে কোনো যোগাযোগ নাই, কিন্তু সে বইগুলো বিক্রি করছে। এই যে অদ্ভুত একটা ব্যাপার। তো সেটা আমার কাছে মনে হচ্ছে, এই যে বেদিনী একই জায়গায় ঘোরাফেরা করছে, কিছু ফুল বিক্রেতা একই সাথে ঘোরাফেরা, এদেরকে নিয়ে কোনো গল্প হয় কিনা একসাথে। তো আমি ওইটার একটা ইউটোপিক একটা জায়গা থেকে একটা গল্প ভাবার চেষ্টা করলাম, যেখানে একটা ময়লা বিক্রেতা, ঝড়ের সমস্ত আবর্জনা এখানে ফেলা হয় ঢাকার বাইরে, ওই জায়গা হচ্ছে চানমাছি, যে আসলে ময়লার যে প্লাস্টিক ওগুলার আড়তদার, আর এদিকে গলতিকার একটা ঢাকা শহরের গুলশানের একটা বেদিনী, আর বই বিক্রেতা ইব্রাহিম, এই তিনটাকে আমরা একটা সুতোয় বাঁধার চেষ্টা করলাম। তো সেটা আমরা একটু গল্পটা করছিলাম, ওটা বানানো গল্প হচ্ছিল আসলে। আমার কাছে মনে হচ্ছিল আমি জোর করে একটা গল্প ফাঁদার চেষ্টা করছি, তো ওটা ওয়ার্ক করলো না। দেন যেহেতু আমি ততদিনে মনসার গল্পটা পড়েছি, চাঁদ সওদাগরের 41টা নৌকা ডুবিয়ে দেওয়া, মনসা ডুবিয়ে দেয়, এই জায়গাটা আমি ধরতে চাই, যে রিভেঞ্জ। তো সেটাকে আমি গল্পের যে বিষয়বস্তু তাকে উল্টে দিলাম, মানে মনসা মঙ্গলে যা হচ্ছিল সেটা উল্টে দিতে চাই। তো সেখান থেকে আমি আসলে এখানে মনসাকে বা চাঁদ সওদাগরকে ভিকটিম এবং মনসাকে আমি চরিত্রে নিয়ে আসি। আনার পর আমি গল্পটাকে সমুদ্রে নিয়ে যাই। এখন সমুদ্রে নিতে গেলে আমার কন্টেম্পোরারি হতে হবে, আমি একটা পিরিয়ডিক্যাল স্টোরি ওই সময়ের 1000 বছর আগের গল্পটা বলতে চাইও না। তখন আমার কাছে মনে হচ্ছে আচ্ছা, তাহলে চাঁদ সওদাগর মাছের নৌকার সেই লোকটা, সে আসলে সওদা করে ফেরে না, সে মাছ ধরতে যায়। এই যে সমসাময়িক করে তোলার আইডিয়াটা তখন পেয়ে গেলাম। মানে এটা অর্গানিক্যালি এসছে, আপনি একটা চরিত্রকে খুঁজে পেয়েছেন, আরেকটা চরিত্রকে খুঁজে পেয়েছেন, একটা বোট দেখেছেন, তারপরে আপনার কোথাও একটা একসাথে, তখন আপনি মনসা মঙ্গল পড়ছেন সেটার প্রেক্ষাপটে। এবং আরো একটা জিনিস এই সূত্রে খুব ইন্টারেস্টিং, আপনি বোধহয় হাওয়া ছবিটা প্রথম, মানে হাওয়া ছবির যে গল্পটা সেটা আপনি প্রথম ভেবেছিলেন ঢাকা শহরে, তারপর আপনি খুব সুন্দর একটা কথা বলেছেন, আমার মনে হচ্ছিল যে ছবিটা ঢাকা শহরে আরাম পাচ্ছে না,
যখন সেই গল্পটা মানে মনসা মঙ্গলের গল্পটা জলে গিয়ে পড়লো, পানিতে দরিয়ায় গিয়ে পড়লো, নিচটা আমরা যারা জানি তারা সবাই জানি ওখানে জলটা কতটা জরুরি, কারণ বেহুলা লক্ষিন্দরকে নিয়ে পানি দিয়েই যাচ্ছে। হাওয়ার যে শেষ শটটা যেখানে লক্ষিন্দর মোড়ে, মানে আমি যদি ধরে নিই ওই চরিত্রটা লক্ষিন্দর এবং এই যদি আমি ধরে নিই বেহুলা, এক্স্যাক্টলি বেহুলা লক্ষিন্দরকে জড়িয়ে ধরে আছে এবং নৌকাটা, এবং কেউ নেই আর নৌকায় ওরা দুজন, এবং ভেলাটা চলে যায়, যেন ওটা বেহুলারই ভেলা, স্বর্গে যাওয়ার। হ্যাঁ এক্স্যাক্টলি। তো এইটা আমি একটু জিজ্ঞাসা করবো যে আমরা জানি স্পেস জিনিসটা খুব জরুরি, যে আমরা কোন স্পেসে কাজ করছি। তো এই যে ছবিটাকে ঢাকা শহরের স্পেসটা থেকে আপনি একটা জলের স্পেসে গেলেন এবং সেটা অনেক আরাম পেল ছবিটার গল্পে, এই জার্নিটা যদি একটু বলেন, এবং স্পেস জিনিসটা আপনার কাছে কিভাবে জরুরি, সেটা সিনেমার ক্ষেত্রে হোক যে কোনো ক্ষেত্রে। স্পেস আমার কাছে স্টোরি, মানে আমি গল্পের কোথায় বলছি এটা আমার কাছে খুব জরুরি হয়ে ওঠে। আমার কাছে চরিত্র যেমন জরুরি হয়ে ওঠে যে কার ভেতর দিয়ে গল্পটা বলছি, কি গল্পটা বলছি, ঠিক কোন স্পেসে গল্পটা হচ্ছে, ওটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। পানি কিংবা জল যেটাই বলি, এটা আমাকে খুব অ্যাট্রাক্ট করে, সেটা সমুদ্র হোক, সেটা নদী হোক, সেটা খাল হোক, সেটা পুকুর হোক, সেটা সুইমিং পুল হোক। মানে এটা জানি না আগের জন্য মাছ ছিলাম কিনা, মানে আমি পানি দেখলে এটাকে আমি কন্ট্রোল করতে পারি না নিজেকে। সো আমার অনেক গল্পে এইটা কোনো না কোনো ভাবে থাকে। এই ছবিটা সমুদ্রে যাওয়ার কোন রকম প্ল্যানিং থেকে হয়নি, এটা খুবই স্বতঃস্ফূর্তভাবে ঘটছিল। যে আমার একটা ব্যাপার ঘটে, আমার কোনো কাজে খুব অদ্ভুত অদ্ভুত কোইন্সিডেন্স, আমি নিজে কোনো ডিসিশন নিই না, কখনো কখনো আমার ডিসিশনস গুলা খুবই অর্গানিকলি ঘটতে থাকে এবং আমি দেখি সেই ব্যাপারগুলো খুব ভালো কাজও দেয়, হয়ে যায়। মনে হয় যে হ্যাঁ ওটা ভুল হয়নি, কিন্তু ওটা আমি চাই নাই, ওটা হয়ে গেছে। এরকম ব্যাপার আমার ক্ষেত্রে ঘটে, অনেক সময় কাস্টের ক্ষেত্রে ঘটে। এমন এক সময় উনি আমার সামনে হাজির হয়েছে যখন ওনাকে আমার দরকার, মনে হয়েছে যে আচ্ছা ওনাকে তো আমি মনেই ছিল না। অনেকে আছে যে আমি চিনি না তাকে, কিন্তু সে ওই সময় সে হাজির হয়েছে এবং আমার ওই কাজটা করেছে, হাওয়াতে এটা ঘটেছে এটা। এবং আমার কাছে মনে হচ্ছে উনি যদি না থাকতো তাহলে এই ক্যারেক্টারটা মনে হয় পারফেক্ট হতো। সো এরকম করে গল্পের জায়গা থেকেও আমার মানে সমুদ্রে যাওয়া, এই গল্পটা নিয়ে প্রায় আমি 2 বছর ধরে কাজ করছিলাম এবং আমার কাছে কেন যেন মনে হচ্ছে এই গল্পটা আমাকে বলতে হবে, কিন্তু পাশাপাশি গল্পটা কোনোভাবেই ঠিক করতে পারছিলাম না, মানে আমার মনোভূত হচ্ছিল। এই সমস্ত কিছু একসাথে ঘটে গেল যখন আমি অনেক কিছু নিয়ে কাজ করছিলাম, লাইক আমি মনসাও করছিলাম, অনেক লিটারেচার পড়ছিলাম। আমি তখন ওই অঞ্চলে মাহমুদুল্লাহ খুব বেশি পড়ছিলাম, সো ওনার লেখা পড়ছিলাম, যারা এই বিষয় নিয়ে লেখালেখি করেন তাদেরকে নিয়ে। পাশাপাশি আমার মনে হয় যে ওই যে টেলিভিশন কমার্শিয়ালটা যে করতে গিয়েছিলাম আমি কক্সবাজার এবং ফিশারি ঘাটে আমার অসংখ্যবার যাওয়া হয়েছে, কিন্তু ওই যাওয়াটা আমার জন্য অন্যরকম ছিল। মানে আমি ওই ফিশারি ঘাটে যাওয়া এবং আমার কাছে তখন একইভাবে আমি ওই সমুদ্র যাত্রার কথা ভাবতেছি, একই সময় আমি আমার সমুদ্রে একটা বিজ্ঞাপনের শুটিং করতে গিয়েছি এবং ফিশারি ঘাটে গিয়েছি। তখন আমার কাছে মনে হচ্ছে আচ্ছা এটাই মনে হয় গল্প। চানমাঝি এবং গুলতিকে আমরা এই বোটে আনতে চাই। এখন গুলতি কিভাবে বোটে যাবে? সমুদ্রে মাছ ধরতে যায় পুরুষেরা এবং নারী নৌকায় কোনোভাবে অ্যালাউ না। সো তার মানে আমার এই মনসার যে দেবীটাকে, তাকে তো আমার নৌকায় তুলতে হবে। তো এইটাই একটা চ্যালেঞ্জ হয়ে উঠলো। দেন সেটা আমরা গল্পে এই যে ওই যে রিভেঞ্জের গল্পে এগুলা দরকার ছিল না। এই গল্পের রিভেঞ্জ তেমন কোনো গুরুত্বপূর্ণ রাখেও নি, আমরা চাইও নি, কিন্তু গুলতিকে আমাদের নৌকায় উঠাতে হবে এবং তারপরে এটা ঘুরতে থাকবে। এই যে ঘুরতে থাকবে সেটাই আসলে মূলত আমাদের চাপ। এবং চাঁদ সওদাগর এবং মনসার গল্পে যেটা আমরা দেখতে পাই, ঠিক খাওয়াতে তার উল্টো জিনিস ঘুরতে থাকে। সো আমরা এটা ঘটাতে চেয়েছি। আরো অনেক কিছুই আছে যেগুলো আমরা সাবটেক্সট হিসাবে বলতে চেয়েছি, যেমন ইব্রাহিমের নামটা কেন, সেটা একটা। ইব্রাহিম মানে ইসমাইল তার পুত্রকে কোরবানি দেয়, যেখান থেকে কোরবানি প্রথা শুরু। ইব্রাহিম আসলে কোরবানি হওয়ার এখানে মানে আমরা ইব্রাহিম তার সন্তানকে কোরবানি দেয় ইসমাইলকে, আমরা এবার ইব্রাহিম মানে তার বাবা, তাকে আমরা এখানে কোরবানি দিই। মানে হচ্ছে যে গুলতি ত্যাগ করে, তাকে গুলতি পারে না তাকে বাঁচাতে, যেমন পারেনি তার বাবাকেও সেভ করতে। সে এখানে এসে তাকে যে সেভ করতে চাচ্ছিল, তাকে যে ভালোবাসছিল, তাকে সেও সেভ করতে পারে না। সো ওই কারণে আমরা একটা নামটা রেখে দিয়েছি ইব্রাহিম। হয়তো অনেক বড় ঘটনা না, কিন্তু একটা ঘটনা। নৌকায় চানমাঝি সবসময় উপরে থাকে, উপরতলায় থাকে, নিচের তলায় অনেকগুলো মানুষ। আমরা উপরতলার নিচতলার যে গল্প, এই যে ডমিনেট করে সোসাইটি, সেটার গল্প বলতে চেয়েছিলাম। চানমাঝিকে কখনোই আমরা নিচে নামিয়ে যত না পর্যন্ত চানমাঝি বিপর্যস্ত হচ্ছে। এটাও স্পেসের ব্যবহার, মানে নৌকার মধ্যে স্পেসটাকে সারাক্ষণ উপর থেকে ও তখনই নামে যখন দেখবেন যে কোন একটা বিপদ হয়, কোন একটা ঘটনা হয়। তো তখন ওকে আমরা
নিচে নামিয়ে নিয়ে আসি, আর না হলে ওখান থেকে ও ডমিনেট করতে থাকে। সো আমরা একটা নৌকার ভিতরে একটা সোসাইটির গল্প বলতে চেয়েছিলাম, সেখানে একটা নারীর না পেরে ওঠার গল্প, মানে সোসাইটিতে আমরা এখানে ওইভাবে গল্পটাকে স্ট্রংলি এবং প্রকটভাবে বলতে চেয়েছি তা না, আমরা ওটা সাবটেক্সট হিসেবে রাখতে চেয়েছি। আমরা যেই এক্সপিরিয়েন্স দর্শককে করাতে চেয়েছি সেখানে দেখা যাবে যে ও যে রিভেঞ্জ নিতে আসে বললাম, সেখানে পরাজিত হয়, এটা পরাজিত হওয়াই ওর নিয়তি, এতগুলো পুরুষের মতো পরাজিত হবেই, এখানে জয়ের কোনো কারণ নেই। সো এই গল্পটাই আসলে আমরা বারবার বলতে চেয়েছিলাম। আমরা অকারণে একটা জয়ের গল্প, রিভেঞ্জের সফলতার গল্প আনতে চাইনি, সুখের গল্প তৈরি করতে চাইনি, প্রেমের গল্প তৈরি করতে চাইনি, সব না হওয়া গল্প একসাথে হয়ে হাওয়া হয়েছে। কিন্তু আমরা বলতে চেয়েছি নৌকার পালে হাওয়া লাগে, সে একটু একটু করে হয়তো আগে। সো এই হাওয়া লাগে যেমন নৌকার পালে, আমরা বলি সম্পর্কের ভেতরেই একটা মিথস্ক্রিয়া হয়, সেটা একটা ঠান্ডা শীতল হাওয়া, সেটা আমরা পেতে চেয়েছি। যে কারণে প্রেমটা আমরা খুব স্ট্রংলি বলতে চাইনি, প্রেমটা আমরা খুবই হালকা, খুবই নরম করে রেখে দিয়েছি, ওটাকে অনেক প্রেমময় করে তুলতে চাইনি। যতটুকু প্রেমময় হয়ে উঠেছে ওই 2-3টা সিকোয়েন্সের ভিতরে আমরা ট্রাই করেছি, ওইটা যতটুকু অনেক প্রেম, অনেক চাইলে ওখানে অনেক কিছু করা পসিবল ছিল, বাট ওটা আমরা অ্যাভয়েড করতে চেয়েছি। আমরা যখন স্ক্রিপ্ট করছিলাম তখন যারা যারা পড়েছিল তারা বলছিল যে সবই সুন্দর, প্রেমটা একটু ডেভেলপ করতে পারো। আমার কাছে মনে হচ্ছে যে না, ঠিক আছে, প্রেমটা হতে হতেই শেষ হয়ে গেল, সবকিছুই তো হয় না। আর আমরা সিনেমাতে সবকিছু না হওয়া জিনিস করতে চাই, আমার কাছে মনে হচ্ছে না হওয়া জিনিসটাই থাকুক। সো ওইরকম নানা কিছু বিষয়, যেমন সাদা সাদা কালা কালা গানটা, ওটা আমাদের সিনেমাতে গান ছিল না, বাট আমরা ওখানে কোনো রিসার্চ করতে যেতাম তখন সমুদ্রে আমরা এরকম একটা গানের আসর দেখতে পাইছিলাম, মাঝিরা বসে গান করে এবং অনেকগুলো নৌকা একসাথে। তো ওটার থেকে আমার কাছে মনে হলো যে এরকম একটা কিছু রাখতে চাই। সেখানে যেমন মানুষের ভেতরের আমাদের গল্পের আমরা রিয়েলিটির খোঁজ পাই, হাওয়া সেই জায়গা থেকে অনেক অ্যাবসার্ডিটি তৈরি করে, ম্যাজিক রিয়েলিজম এর ভেতর দিয়ে যায়, রিয়েলিটির বাইরে আমরা একটা অন্য ইমেজের ভিতর দিয়ে নিয়ে যেতে চাই। কিন্তু আমরা চেয়েছি দর্শকের সাথে কমিউনিকেট করতে, এই সিম্পল জায়গা থেকে আমরা এমন অ্যাবসার্ডিটি ক্রিয়েট করতে চাই না যেন দর্শক সেখান থেকে হারায় যায়। দর্শককে অনেকগুলো প্রশ্ন ভেতর দিয়ে নিয়ে যেতে চেয়েছি, যে হলে থেকে আমরা বলতাম, স্ক্রিপ্ট যখন লিখতাম যে আমরা হল থেকে বেরোনোর সময় আমাদের দর্শক ছবিটা খুব ভালো হয়েছে এটা না, মানে সবাই কিছু না বলে বের হয়ে যায়, ওর খুব বিষণ্ণ লাগুক আর ওর মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন তৈরি হোক, এটাই আমাদের ছবির উদ্দেশ্য ছিল। সম্পর্ককে নিয়ে, গভীরতাকে নিয়ে আমরা 1.5-2 ঘন্টা দেখার পর আমাদের অনেক ধরনের পারসেপশন তৈরি, এবং সেটা হয়ে যাচ্ছে। সেটা মানে এখন হয় কি, সিনেমাতে একটা যেমন গান কি হয়, আমি একটা গানে 5টা লাইন আমি পরিষ্কার ভাবে বলতে পারি। সুবিধা হচ্ছে আমি গানের টেক্সটের ভিতর দিয়ে এবং সুরের ভিতর দিয়ে, সুর আমাকে ইমোশনালি চালিত করে আর কথা আমাকে একটা স্টেপ বুঝাই দেয় যে বলতে চাই। সিনেমা অনেকগুলো পারফর্মারের ডায়লগের ভিতর দেওয়া হয়, আমি যখন এটা বলতে চাই তখন ওটা অনেক সময় মেলো হয়ে যেতে পারে। সো আমাকে অনেক কিছু মাথায় রাখতে হয় সিনেমার গল্পটাকে দর্শকের সাথে কানেক্ট করে। আর যখন আমি এরকম নানা ধরনের প্রশ্ন তৈরি করার গল্প তৈরি করবো তখন আসলে মেটাফরিক হইতে হয় তখন। আর যখনই মেটাফর হয় তখন অনেক কিছু মানুষ ওটার সাথে কমিউনিকেট করে না, বা হয়তো পরে, মানে হয়তো দেখতে দেখতে সেটা স্ট্রাইক করলো না, পরে হয়তো 2 দিন পরে কোনো একটা ভাবে ওই মেটাফরটা আমাদের সেইটাই সিনেমা ক্রাফটের প্রবলেম। আবার সুবিধা, সো প্রবলেমটা হচ্ছে ওই ক্রাফটটা খুব ভালো জানতে হয়, যেটা এখনো আমি তো জানি না, ওটাই ট্রাই করছি যে কিভাবে সিনেমার ওই ক্রাফটটা থেকে দর্শককে আমি আমার ইমোশন এন্ড ইমেজ দর্শকের মধ্যে ট্রান্সলেট করতে পারবো, যেটা অন্য মাধ্যমে হয়তো একটু সহজ, বাট সিনেমাতে আমার কাছে মনে হয় ডিফিকাল্ট। আমার কাছে মনে হয় প্রথম সিনেমার কাছে এইটাই লেসন। হাওয়া ছবিটা স্পেস নিয়ে আরেকটু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে হাওয়া ছবিতে নৌকাটা যেভাবে ব্যবহার করা হয়েছে, এবং নৌকাটাই ওখানে অন স্টেজ, নৌকাটাই ওখানে অফ স্টেজ, এবং ওখানেই কিন্তু সমস্ত চরিত্ররা খেলা করছে, ওখানেই সমস্ত গল্পটা হচ্ছে, এবং অফ স্টেজেরও সমস্ত জিনিস ওখানেই আছে। তো এরকম প্রচুর স্পেস স্পেসিফিক থিয়েটার হয়, যেটা হচ্ছে কিয়াবাত মে শ্রীপান্থর একটা টেক্সটকে কেন্দ্র করে রিসেন্টলি কলকাতায় একটি নাটক হয়েছে, সেটা হচ্ছে এটা পুরো বাড়ি জুড়ে নাটক হচ্ছে। বাড়ির ধরুন ওপরের তলায় একটা সিন চলছে, ওপরের তলা থেকে কেউ একজন ডাকলো, নিচের তলা থেকে দর্শক আবার উপরে চলে গেল, ওখানে একটা সিন হলো, আবার গিয়ে একটা বারান্দায় সিন হলো। এই যে একটা থিয়েটারের মাধ্যমে স্পেসকে এক্সপ্লোর করা, এবং আমার কোথাও একটা গিয়ে মনে হয়েছে কেন আমি এটার তুলনা আনছি, যে হাওয়া ছবিটার পুরো স্পেস ডিজাইনটা এটা আমার খুব থিয়েট্রিক্যাল লেগেছে, এবং থিয়েট্রিক্যালি খুব এক্সাইটিং লেগেছে। বিভিন্ন ছবির ক্ষেত্রে কি হয় যে আমরা বিভিন্ন স্পেসে যাচ্ছি, এক চেম্বার ড্রামা না হলো, আবার চেম্বার ড্রামায় অনেক সময় এক ধরনের একটা বোরডমও তৈরি হয়, যেটা কিন্তু হাওয়ায় হয়নি। ওইটুকু একটা নৌকা, ওই নৌকা স্পেসের মধ্যে আমরা বিভিন্ন রকম চরিত্রকে এক্সপ্লোর করছি, একটা স্পেসিফিক থিয়েটারের মতো।
এটাই হাওয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। যেটা কি হয় যে হাওয়া তো আসলে লোকেশন হিসেবে একটা, আর দ্বিতীয়ত হচ্ছে প্রবলেমটা হচ্ছে ওই ছোট্ট বোটের মধ্যে একটা মানে একটা বাড়িতে কিন্তু অনেকগুলো ঘর হয়, বারান্দা হয়, রান্নাঘর হয়, করিডোর আছে, সিঁড়ি ঘর আছে, নানা কিছু ভেতর দিয়ে আমরা সিন ডেভেলপ করতে পারি। কিন্তু একটা ওপেন স্পেসে আড়াল করার মতো স্পেস ছিল শুধুমাত্র নিচের ইঞ্জিন ঘর, পুরোটা একটা ওপেন স্পেস, ফুটবল খেলার মাঠের মধ্যে আর কি, ছোট্ট একটা জায়গা, এবং জায়গাটা অনেক বড়ও না। তো এখন এই জায়গাটায় 8-9টা চরিত্রকে আমাকে পুরো ছবিতে দেখাতে হবে, মানে 2.5 ঘন্টার একটা ছবিতে আমাকে এই ব্যাপারটাকে ডিল করতে হবে। ওইটাই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। আমরা স্ক্রিপ্ট যখন লিখছিলাম তখন ওই আড়ালগুলা করছিলাম চিত্রনাট্যে, যে আমি কিভাবে ওই পাটাতনের গল্পটা, ওই সামনের যে অংশটা ওইটার গল্প বলে পেছনে রান্নাঘরের গল্পটা বলে, কিভাবে ওটা বলে আমি ছোট্ট ইঞ্জিন ঘরে চলে যাব, ওখান থেকে বের হয়ে আসে কিভাবে। সো এই যে লিঙ্ক, ইন্টারলিঙ্ক একটা সিকোয়েন্সের সাথে একটা সিকোয়েন্স, এটা যদি স্মুথ না হয় তাহলে দর্শক 15 to 20 মিনিট দেখার পর আসলে এটা দেখতে অস্বস্তিতে পড়ে যাবে, মানে আমার ভালোই লাগবে না কোনোভাবে। এমনিতেই হাওয়ার গল্প ঢুকে অনেক পরে, শুরুতে আমাদের এই 45 মিনিটস আর 40 মিনিটস কিভাবে দর্শককে, সো আমরা ওটাকে ভাগ করি, 13টা পয়েন্টে ভাগ করি, যে গল্পের জায়গা থেকে আমরা 13 বার দর্শককে নক করবো, যে ছোট ছোট ঘটনা। যেমন গল্প শুরুতেই হয় একটা নৌকা, বাটপার নৌকা আসে, যে নৌকা মাছ চুরি করতে, মাছ বিক্রি করে, এখানে চুরির গল্প আছে। খেয়াল করে দেখেন এই ব্যাপারটা আনাটা পুরো সিনেমাতে কোনোই দরকার ছিল না। এখন ওই জিনিসটা আনার কারণ হচ্ছে মধ্যবিত্ত টাইমে আমরা ক্যারেক্টার ডেভেলপ করছিলাম, সিচুয়েশনগুলো ডেভেলপ করছিলাম, কিন্তু এটা ডেভেলপ করে আমাদের গুলতি ক্যারেক্টারটা যখন আসে 22 মিনিটে, সেই পর্যন্ত আসতে গেলে দর্শক আসলে গল্পের জায়গা থেকে বোর ফিল করবে। সো আমরা এমন একটা ইভেন্ট ঢুকাতে চেয়েছিলাম যেটা রিলেভেন্ট, লাইক আসলে সমুদ্রে মাছ বিক্রি হয়, চুরি হয়, এবং তেল চুরি হয়, এরকম নানা ঘটনা আছে, এবং এই ধরনের কারবার হয়, এটা আমরা জানি। ওইটা একটা রিয়েল ঘটনা আমরা এখানে আনি, এবং ওই গল্পটাকে ঘটনার কারণে দর্শক একটা পয়েন্ট তৈরি করে, মনে করে যাচ্ছে এটা দিয়ে কিছু একটা গল্প আগাবে, কিন্তু আসলে ওটা আমাদের উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল দর্শককে একটু নড়চড়ে বসানো, আমরা যে নেক্সট গল্পেতে দর্শককে নিয়ে যাব সেটার জন্য দর্শককে একটু প্রিপারেশন তৈরি, আর সমুদ্রের যে এনভায়রনমেন্ট সেটাকে আমরা আর একটু জোরে সোরে বলা, এরকম করে আমরা গল্পের কারণে এরপরে গুলতি যখন নৌকা ওঠে তারপরেও আমরা প্রায় 11টা পয়েন্ট থাকে, প্রতি 10 মিনিট 12 মিনিট 15 মিনিট পর পর আমরা এক একটা ছোট ছোট ঘটনা তৈরি করি, যেই ঘটনা দর্শক পরের গল্প ঘটনাটা কি হবে সেটার জন্য আগ্রহী করতে পারে। এটা হচ্ছে একটা কারণ, যেটা দর্শক গল্প দেখতে বোর ফিল করবে। দেন ভিজুয়াল, এটাকে বলা ল্যাঙ্গুয়েজগত জায়গা থেকে। এখন ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ এটা বলতে গেলে ক্যামেরা এবং তার পুরো নৌকার যে আর্কিটেক্ট, যে আমরা উপরতলায় আসি, পাশে একটা থাকার ঘর, পেছনে একটা রান্নাঘর, এই আর্কিটেকচারও আমরা শুরুতে বুঝাইতে চাইনি। এবং খেয়াল করে দেখেন ছবিটা প্রথম 15-20 মিনিট লাগে দর্শকের বেসিক নৌকাটাই বুঝতে, কারণ আমরা শুরুতে অনেক টাইট ফ্রেমের জিনিসটা ডিল করি। দেন ছবিটা যত সামনে যেতে থাকে তত আমরা ভিজুয়ালি ফ্রেম বড় করি। সো দর্শককে আস্তে আস্তে আমরা গল্পের ভিতরে টার্ন করাই। দেন দর্শক আসলে অলরেডি 22 মিনিট 25 মিনিট 30 মিনিট পরে দর্শক অলরেডি গল্পের ভিতরে থেকে গেছে এবং চরিত্রগুলো পরিচিত হয়েছে। তখন আমাদের এনার্জি দেই ভিজুয়াল ডিজাইনে এবং স্পেস সো আমরা স্পেসটাকে রিভিল করতে থাকি। তখন আমরা বড় সমুদ্র, নৌকা, জার্নি এগুলো শুট করি। শুরুতে আমরা এটা যত ন্যারো স্পেসে দেখাবো। দেন গল্পটা যখন আমরা একেবারে শেষ করতে যাচ্ছি তখন আমরা আবার ফ্রেম ছোট করি। তখন যদি আমরা বড় ফ্রেমে থাকি তাহলে আসলে আমাদের গল্প বলার আর কোনো রাস্তা নেই। তখন দেন আবার আমরা মেইন জায়গায় ফোকাস করি, সেটা হচ্ছে ক্যারেক্টার। এটা খুব ছন্দের মতো, প্রথমে এরকম এক্স্যাক্টলি। সো তখন আমরা আবার ক্যারেক্টারে চলে আসি, আর দেন লাস্টে তো হবে আমরা যে অ্যাবসলিউটলি যাই। গল্প যে একটা রিয়েলিস্টিক জায়গা থেকে দর্শক দেখছিল শুরু করে, মনে করে যে এটা একটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচের গল্প, কিন্তু দেখা যায় যে গল্পটা শেষ হয় যখন, সেটা আমরা আস্তে 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 গল্পটাকে একটা অ্যাবসলিউটের দিকে নিয়ে যাই। মানে এই গল্পে একটা জালে নারী ওঠে, প্রথমে এটা অবিশ্বাস্য, এবং সে এখন জীবিত, সেটা আরো অবিশ্বাস্য, এবং সেটা দেখে হচ্ছে যে উইট খায় নাগু, সে ওর তো ভুল দেখার কথা, এবং আসলে সে ভুল দেখছে। ফিল্ম মেকার হিসেবে আসলেও আমি বলতে চাই যে এই নৌকা তো উঠে নাই, এটা পুরোটাই অলৌকিক একটা ঘটনা। সো এখন না হলে আমি একটা সুস্থ মানুষকে দিয়ে এটা করাতাম। আমি ওকে প্রথমে উইট খাওয়ানো হয়েছে, তার চোখ দিয়ে আমি এটা দেখানো হয়েছে, এবং যখন একটা মানুষ ভুল দেখে তখন সেরকম বলে আরো অনেক মানুষ ভুল দেখতে থাকে, অনেক ভুল দেখার মতো। সো আমরা এই যে বিশ্বাসটা দর্শকের ঘাড়ে এটা চেপে দিয়েছি, দর্শককে আমরা একটা জার্নির মধ্যে নিয়ে গেছি। যে কেউ একজন বললো গাছ কথা বলতেছে, গাছের মধ্যে কান দিচ্ছে, কিন্তু আমাদের মনে হচ্ছে হ্যাঁ বলছে, চারজন বললে আমরা এইটা দর্শকের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। দর্শককে সিটে না বসিয়ে দর্শককে নৌকায় উঠাতে চেয়েছিলাম। এটা খুব সুন্দর বললেন। সো ওই
নৌকায় উঠাতে পারলেই হচ্ছে আমাদের গল্পটা দেখতে পারবে সে। সো আমরা অবলোকন করাতে চেয়েছিলাম, সিনেমাটা দেখাতে চেয়েছিলাম, আর ওটাই আমাদের জন্য সবচেয়ে বেশি চাপের ছিল। স্টোরিতে স্পেস অনেকগুলো গল্প বলে দেয়, যে আমি একটা সেলুনে আছি, চুল কাটছি, তার মানে এই স্পেস একটা স্টোরি। এক্স্যাক্টলি। কিন্তু হাওয়াতে স্পেসটা স্টোরি ছিল না, ওটা একটাই স্টোরি, সেটা হচ্ছে সমুদ্রের সিনেমা। এছাড়া এরপরে আর মানুষ 5-10 মিনিট পরে আর কত সমুদ্র দেখবে। তো আমি জানি, আমরা ফিল্ম মেকার হিসেবে আমাদের পুরো টিম আমরা জানতাম যে এই ছবি 10-15-20 মিনিট সমুদ্রের জন্য দেখতে পারে, তারপরে আর দেখার কোনো কারণ নেই। সো আমাকে দেখাইতে হবে অন্য কিছু। সো আমরা ওই চ্যালেঞ্জটাই প্রায় অনেক দিন ধরে আমরা স্টোরি বোর্ড করেছিলাম। আমি নিজে যেহেতু ছবি আঁকি, সো আমি নিজেই প্রায় 800-850 ছবি এঁকেছিলাম। এটা কিছু কিছু আপনাদের ওই ইউটিউব বিহাইন্ড দ্য সিন যেগুলো দিয়েছিলেন, ওই নৌকা ছবি আঁকা, স্কেচ, ওগুলো দেখছিলাম, পুরো স্পেস টেলিভিশন। ওটা আমি একে ড্রয়িং করে করে প্রত্যেকটা শর্ট বুঝতে চেষ্টা করছিলাম যে আমরা কিভাবে ওই ভিজুয়াল জেনারেট তৈরি করবো যেন দর্শক ওই রিদমটা ভিতরে ঢুকে যায়, নট বোরডমটা না আসে। আমাদের প্রথম পর্ব এখানেই শেষ। পডকাস্টের দ্বিতীয় পর্ব শীঘ্রই আসতে চলেছে কাউন্টার শটের ইউটিউব এবং স্পটিফাই চ্যানেলে। আমাদের সমস্ত কাজের আগাম আপডেট পাওয়ার জন্য আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলটি ফলো করতে পারেন। আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলটি হলো countershot_film_webzine। আর আমাদের কাজ ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজ তাহলে এই পর্যন্তই। মেজবুর রহমান সুমনের সঙ্গে জমাটি আড্ডার দ্বিতীয় পর্ব নিয়ে আমরা শীঘ্রই ফিরে আসতে চলেছি আপনাদের কাছে। অনেক ধন্যবাদ।